This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা ছবি দেখেছিলাম আপনাদের এসআইআর শুরুর পর থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারত ছাড়ার একটা হিড়িক। তার মধ্যে অন্যতম ছিল নিউ টাউন, সেই ঘুনিবস্তি আটঘরা। আবারও সেখানে দেখা গেল যে রাতারাতি এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে, বস্তিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। সরজমিনে খতিয়ে দেখতে আটঘরায় এমনই এক বস্তিতে আবারও আমরা যাই। পরপর ঘরে ঝুলছে তালা, এই ছবি ধরা পড়ে। এসআইআর শুরু হওয়ার পর থেকেই রাজারহাট নিউ টাউন সহ এই এলাকাতে যে সমস্ত বস্তি রয়েছে বা সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অনেকেই কিন্তু নিজেদের ভাড়ার যে ঘর বা নিজেদের যে বাসস্থান সেগুলো ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন এবং সেক্ষেত্রে তাদের যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই দাবি করছেন যে এই সমস্ত বস্তি এলাকার অনেক জায়গাতেই যে সমস্ত বসবাসকারীরা ছিলেন বা বস্তিবাসীরা ছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু বাইরে থেকে বা অন্য জায়গা থেকে এসে তারা বসবাস করতেন। এমনকি এসআইআর শুরু হওয়ার পরেই তারা আতঙ্কে দুশ্চিন্তায় নিজেদের ভাড়ার ঘর বা যে জায়গাতে তারা বসবাস করতেন সেই এলাকা ছেড়ে তারা চলে যেতে শুরু করেছেন। আর আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে মাঠপাড়া বস্তি এলাকাতে এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা পরপর যে বস্তির ভেতরে থাকা যে ঝুপড়ি ঘর সেই ঘরগুলোর বেশ কয়েকটা ঘর কিন্তু তালাবন্ধ অবস্থাতে রয়েছে। এই একটি ঘর যেমন তালাবন্ধ অবস্থায়, তার পাশের আরও একটি ঘর এবং তার পরবর্তীতে আরও একটি ঘর, এ ধরনের বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থাতে রয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, এখানে অন্যান্য যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। তারা কিন্তু যেটা দাবি করছেন যে এই সমস্ত তালাবন্ধ যে ঘরগুলো রয়েছে এই ঘরে যারা বসবাস করতেন তারা বাংলাদেশ থেকে আসা নাগরিক ছিলেন এবং এখানে এসে তারা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ গৃহ সহায়িকার কাজ করতেন বা কেউ দিনমজুরের কাজ করতেন, কিন্তু এই এসআইআর শুরু হওয়ার পর থেকেই তাদের কাছে যথাযথ কোনো রকম নথিপত্র না থাকায় তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আর সেই দুশ্চিন্তার জায়গা থেকেই কিন্তু তারা তাদের এই ঘর তালাবন্ধ করে এখান থেকে অন্যত্র চলে গেছেন। এখন তারা কোথায় গেছেন সে বিষয়ে তারা স্পষ্টভাবে কিছু জানাতে পারছেন না। এই যে যারা বাসিন্দারা যারা এলাকা ছেড়ে চলে গেছেন তারা কোথায় গেছেন, তারা কি তাদের নিজেদের দেশে ফিরে গেছেন? যদিও এখানকার এই যে মুজিবুর গাজীর মতন যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে এরা বাংলাদেশ থেকেই এসেছিলেন, আবার বাংলাদেশেই ফিরে গেছেন। ক্যামেরায় মাখন পাত্রর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। বলছে যে অনেক বাংলাদেশিরা এসে থাকতো, বসবাস করতো, তারা এটা কি সত্যি? হ্যাঁ, এটা ঠিক আছে। অনেক জায়গায় থাকতো, থাকে তারা কারণ এফআইআর সংবাদ শুনে তারা অনেকে সবাই চলে যাচ্ছে। এখন তো প্রায় নাই বললেও চলে। পরিবার নিয়ে থাকতো, এই নোংরার কাজ করতো, কেউ রাবিশ বালির কাজ করতো, বিভিন্ন ধরনের যে কাজ পেতো সেই কাজ করতো। বাংলাদেশ থেকে কিভাবে এসেছিল কিছু সেগুলো জানতে? কেউ দালাল ধরে আসতো, কেউ পাসপোর্টে আসতো, এই বিভিন্নভাবে চলে আসতো। ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন? তাতে ওই এফআইআর হচ্ছে, এনএসসি হবে, এই ভয়ে ধরা পড়ে যাবে তখন, তাই সবাই আগাতে চলে যাচ্ছে। মানে এদের যেহেতু কাগজপত্র নেই তাই না, অনেকে কীভাবে জানি না, অনেকে হয়তো কাগজপত্র করেছিল তাও তারা ভয়তে চলে যাচ্ছে। এর আগে বহু আগে আমার বাড়ি বাংলাদেশ ছিল, 2 সালে আমি চলে এসেছিলাম। আচ্ছা। আর আমি ওখানে দেশে যাই না, ঘুরতে ফিরতে মানুষ যাচ্ছে, আমিও যাই না। পরিবার নিয়ে এসেছিলাম, আমার পরিবার রাখবো কোথায়, জায়গা ছিল না, আমার ভোটার কার্ডটা হয় নাই। আচ্ছা। আমার কথা ছিল ওটা হয় নাই, এমনি আমার আধার কার্ডটা রয়েছে। এই তো যদি যেদিন থাকতে পারি ততদিন থাকলে, আর না পারলে যাইতে আসলে থাকার তো কোনো ইয়ে নেই, দুশ্চিন্তা একটু হবে। ও বহুত দিন আশেপাশে সব ছিলাম, তারা চলে গিয়েছে। আর আমরা এই দেশীয়, আমাদের বাড়ি মালঞ্চে রাজবাড়ি, আমরা এইখানে থাকি ভাড়া। কতদিন ধরে আছেন? তো আমরা আছি 17-18 বছর হয়েছে। আর যারা চলে গেছে তারা কোথা থেকে এসেছিল, কোথায় গেছে? তারা বাংলাদেশে, কেউ বলে কোথায়, এইদিকে কি নাম বলে আমি নিজেই বুঝতে পারি না। বাংলাদেশ ওই দিকে সব বাড়ি। মানে এখানে কি তারা ভাড়া ঘর নিয়ে থাকতো? হ্যাঁ, সব এইসব বস্তি করে এই বস্তিতে থাকতো। এই বঙ্গে অর্থাৎ আমাদের এই রাজ্যে এসআইআর চলছে, এবার শয়ে শয়ে বাংলাদেশি পালাচ্ছে। স্বরূপনগরে সেদিকে যদি আমরা নজর রাখি, স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে সেখানে শয়ে শয়ে বাংলাদেশি, কি অবস্থা সেখানকার। আর এই বাংলাদেশিরা কারা, এরা কি দীর্ঘদিন ধরে আমাদের এই দেশেই বসবাস করছিল, এসআইআরের জন্যই পালাতে হচ্ছে, এমনই স্বীকারোক্তিও করা হচ্ছে তাদের তরফ থেকে। দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী দীপঙ্কর। দেখো, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় এরকম বাংলাদেশি মানুষজন ছিল। বলা যে রাজ্যেরও বিভিন্ন প্রান্তে আছে,
এখন গত এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে ওই দিন থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হাকিমপুর বর্ডার, স্বরূপনগর, গোজাডাঙ্গা বর্ডার এই সমস্ত জায়গা দিয়ে প্রচুর মানুষ তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা মূলত বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগে এসছে, কেউ 10 বছর, কেউ 15 বছর এসছেন। এখানে হয়তো ভোটার কার্ড বা ভোটার লিস্টে নাম তোলা এই সমস্ত প্রক্রিয়া করেছেন, কয়েকটা কাগজ হয়তো আছে, কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এই কাগজগুলো যথার্থ নয়। 2000 দিয়ে তাদের মধ্যে নাম নেই, লিস্টে নাম নেই এবং লিঙ্ক করাতে পারবেন না, ম্যাচ করতে পারবেন না, সেক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে বা জেল হতে পারে। এই সমস্ত ভাবনা চিন্তা বা এই সমস্ত আতঙ্ক তাদেরকে সবসময় ছিঁড়ে খাচ্ছে, সেই কারণেই তারা পালিয়ে যাচ্ছেন। এতদিন ধরে তারা ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষের সমস্ত কর্মসংস্থানে অংশ নিয়েছেন, সেখানকার অর্থ উপার্জন করেছেন, এখানে খাওয়া দাওয়া করেছেন, পরিবার নিয়ে তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। 500-র কাছাকাছি মানুষজন এখনো পর্যন্ত ধরা পড়েছে স্বরূপনগরে। বাকি আরো কিছু মানুষ চলে গেছেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বিদেশের ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, কড়া পাহারা রয়েছে সীমান্তে, সেখান থেকে যারাই পালানোর চেষ্টা সেদিকে আমাদেরও নজর থাকবে। দীপঙ্কর, আপাতত ধন্যবাদ। ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম হাওড়া জেলা, ডোমজুর থানা। ডোমজুর থানা? হ্যাঁ। কি করতেন ওখানে? দিন মজুরি করতাম, কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাই চলছে। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি পেটের জ্বালায় মজবুরি করে, ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে যাচ্ছে। বলছি বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। হ্যাঁ, সাতক্ষীরা। কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। এখানে কোথায় থাকতেন? ধুনি, মাজারপাড়া। হ্যাঁ, নিউ টাউন থানা। নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে? কাজ কাম করতাম, বাসা বাড়ি। ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? এই মুহূর্তে রাজ্যে এসআইআর আবহাওয়ার সেই আবহে বৃহৎ আকারের সংহতি দিবস পালন তৃণমূলের। 6ই ডিসেম্বরের কর্মসূচিতে থাকবেন মমতা, অভিষেক। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তৃণমূলের। এসআইআর এর নামে মুসলিমদের নাম কাটতে চায় বিজেপি, অভিযোগ শাসক দলের। এই মুহূর্তে সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, এই যে একটা বৃহৎ আকারের সংহতি দিবস পালন তৃণমূলের, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? মঞ্জিরা, প্রথমেই বলি, সংহতি দিবস তৃণমূল কংগ্রেস বহুদিন ধরেই পালন করে আসছেন। সেই দিক থেকে দেখতে গেলে এটা তাদের একটা রুটিন। কিন্তু বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শহীদ মিনারের এই সংহতি দিবসে দেখা যায়নি। 26-এর নির্বাচনের ঠিক প্রাক্কালে সংহতি দিবসকে কেন্দ্র করে আবারও পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা 4 সেপ্টেম্বর এসআইআর শুরুর দিনে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। এবার 6ই ডিসেম্বর এই সংহতি দিবসকে সামনে রেখে সভায় যোগদান করবেন এই দুই শীর্ষ নেতৃত্ব। এসআইআর আবহে কি বার্তা দেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি এবার এই সংহতি দিবসকে বড় আকারে নিয়ে যাওয়ার জন্য ছাত্র, যুব সবাইকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, যা এতদিন শুধুমাত্র সংখ্যালঘু সেল করতো। সেই জায়গা থেকে 6 ডিসেম্বর সংহতি দিবস তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে, সম্প্রীতির বার্তা দিয়ে, যেটা কনস্টিটিউশন বা সংবিধানে আমাদের আছে। এবং সেই সমাবেশের মাধ্যমে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের লোকজনদের নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে সেই বার্তা দিয়েছেন। এবছরও সেইটা হবে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। এর মধ্যে কিন্তু কোনো রাজনীতি নেই। সংহতি দিবস হচ্ছে সমস্ত ধর্মের সমান অধিকারের বার্তা